আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিন্তু মূল ২ টা টপিকস নিয়ে যে আলাপ করতে চাচ্ছি, সেই যে ২ টি আলাপ হচ্ছে যে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাজনীতি ২ টি জিনিস কিন্তু এখন বর্তমানে বিদাদৃষ্টি এবং ৮ টি দল এক হয়েছিল, যে আমরা মনে করছি জাতীয় ইলেকশনের জন্য একটি সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। সেই পরিবেশ তৈরি হচ্ছে অর্থাৎ ইসলামিক দলগুলো এক হচ্ছে, বিএনপি একটি দল হচ্ছে এবং এনসিপি রয়েছে। এখানে কিন্তু প্রাসঙ্গিক আরো অনেকগুলি দল রয়েছে। তো যাই হোক, নামে বেনামে যতগুলি দল রয়েছে, আমি মনে করি যে যতই দল আসুক না কেন, আমি একটা কথা বলতে চাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কিন্তু যিনি আমার মনে হচ্ছে এখন বর্তমানে প্রথম আইসিইউতে ছিল, তারপরে আইসিইউ থেকে এখন নিহত অবস্থায় আছেন, সেটা হচ্ছে হাত পাখা। এই যে হাত পাখা নিজের এলাকায় বরিশালে সেখানে মেয়র হতে পারে নাই। সুতরাং সেই চরমোনাইয়ের আদি বিস্তারটা কিন্তু বাংলাদেশের কালচারে পড়ে না। বাংলাদেশের কোনো সামাজিক একটা ধর্মীয় কালচারেও আমি মনে করি পড়ে না। তারা কিন্তু এই যে কুয়াকাটার ব্যাং হুজুর যেটা রয়েছে, এগুলা কিন্তু প্রতিহিংসামূলক আচরণ করে থাকে অল টাইম। কিন্তু এটাকে বানচাল করে তারা বর্তমানে কি হাসিল করতে চাচ্ছে, বা তাদের উপস্থিতিটা থাকলে হয়তোবা তারা চাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে পদটুকু সেইটুকু জামাত তাদেরকে ছেড়ে দিতে হবে। ২৮৪ টা জামাত কেন রাখবে? সরি, ১৮৪ টা। তো কিন্তু এখানে এই কথাটা কিন্তু আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে রাজনীতিক অঙ্গনে একই পাতিলে একসাথে ছিল, ২০ দলীয় ঐক্যজোট ছিল। এখন একে অপরের সাথে শুধু টানাফোড়া নিয়ে জটিলতা দিন পার করতেছে। নির্বাচনে তো তার বেশি দিন নেই। মাত্র সময় সাপেক্ষে টোটাল মিলিয়ে অনলি ১ মাসও নেই। কিন্তু আ এখন আপনারা প্রস্তুতি নিবেন নির্বাচনের জন্য। কিন্তু তার ভিতরে জোট ভাঙন সৃষ্টি, দ্বিধাদ্বন্দ্ব, কান ফুসখানি, ওর কথা এর কথা শুনে। আমি বিশেষ করে একেবারে টোটালি আমি আজ পর্যন্ত হেফাজত ইসলামের কিছু প্রাসঙ্গিক যেটা আল্লামা মামুনুল হককে নিয়ে কথা বলা যায়, উনি কিন্তু ধর্মীয়ভাবে অনেক আগ্রসরী ভূমিকা পালন করে এবং উনার মধ্যে যথেষ্ট স্বয়ংপ্রীতি ভালোবাসা রয়েছে দলমত নির্বিশেষে। এবং যেটাকে হাত পাকা চরমোনাই কুয়াকাটার ব্যাং হুজুর, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী এবং তার ভাই মেজবাউল হক, তারা কিন্তু বাংলাদেশের কিভাবে শোষণ করে তারা ফল্লিপুর থেকে তারা বিশাল বিজনেস চালু করেছে। এগুলি হয়তোবা জামাতের চক্ষু নজরে পড়বে বিধায় তারা কিন্তু ফাটল থাকতে চাচ্ছে। আর বিএনপি জামাত দেখেন একেবারে ঠান্ডা মাথায়, তারেক রহমান আসার পরে বিএনপি কিন্তু একটা সাংগঠনিকভাবে তারা কিন্তু যথেষ্ট একটা ভালো ভূমিকা পালন করতে যাচ্ছে এবং তারা দলটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। দীর্ঘ ১৭ বছরের একটা ভাঙন পাটল যাই বলে থাকি, সেই দলটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছে। এটা সোজা ব্যাপার না। এটা তারেক রহমান যে বর্তমান, তখন ৩৪ বছরের যুবক ছিলেন, এখন ৫৮-৬০ ছুঁই মেয়ে বিয়ে দিবেন এবং তারেক রহমানের এখন অনেক ম্যাচুরিটি এবং মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং শিক্ষক, গুণীজন, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, রিকশাওয়ালা, দিনমজুর, কুলি সকলকে কিন্তু মোটামুটি উনি যথেষ্ট সহানুভূতি দেখিয়ে যাচ্ছেন এবং ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন। আমি এই জন্য বলতেছি, ভালোটাকে ভালো তো বলতেই হবে। তারপরে আমরা সেইটুকু জামাতের মধ্যে এত ঝামেলা জোর যাচ্ছে, তারপরেও কিন্তু তারা ঠান্ডা মাথায় কোনো কারো বিরুদ্ধে কথা বলা বা প্রতিহিংসামূলক আচরণ, হাঙ্গামা, দল এটা সেটা নিয়ে কিন্তু তেমন একটা তারা মাঠে ময়দানে এই সমস্ত নোংরা রাজনীতি করতেছে না। তো আমি সেজন্যই বলব, সেখানে আপনারা যদি এরকম দলাবর্ষা করেন, তাহলে আমি এনসিপি কে বলব, আপনারা সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেলেন। আপনাদের কি এই জন্য কি আপনারা চেয়েছিলেন যে আপনারা দেশের বাংলাদেশে আপনারা হবেন, এই একটা দল সৃষ্টি করবেন, আপনারা রাজনীতিক বড় নেতা হবেন, সেই জন্য কি আপনারা এনসিপি করেছেন? আর বৈষম্য বিরোধী কি এটাই ছিল? আর এটার জন্য কি আমরা কাজ করেছি? বৈষম্য বিরোধী যে আন্দোলনে যেই হেনস্থ হলাম, যে কষ্ট পেলাম, কাঁদানি, টিয়ারশেল, নিক্ষেপ,
কাঁদানে গ্যাস যথেষ্ট পরিমাণ নিজের মধ্যে নির্যাতিত হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন আমি কিন্তু ফ্রিডম ফাইটারে কিন্তু আম আমি ওপেন বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আ নাম রয়েছে। কিন্তু আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি আমরা ভালো কিছু করার জন্য। আজকে আমরা কার্ড পেয়েছি, হয়তোবা সার্টিফিকেট পাওয়ারও হয়তোবা যেটাই হোক, মা বৈষম্যদেরকে যে বিরোধী আন্দোলনের সংগ্রামে যারা আ বেঁচে আছে বা মৃত, সবাইকে মোটামুটি পরিবারকে সবাইকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য সেটুকু আপনারা যেটা হা না ভোট নিয়ে, হ্যাঁ ঠিক আছে গুড। আপনাদের তো অবশ্যই অবদান রয়েছে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আসার আপনাদেরই অবদান। কিন্তু আপনাদের সাথে সাধারণ পাবলিক, জনতা, রিক্শাওয়ালা, দিনমজুর, কুলি, সাংবাদিক সকলে তো ছিল। তাই না? কেউ তো বাকি ছিল না। কেন আপনারা এখন এ এ সমস্ত আমার মনে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে একটা হয়তোবা এখনো ইসকন রয়ের মাধ্যমে ইন্ডিয়ার বিরুদ্ধে তো কথা বললে, ইসকন রয়ের বিরুদ্ধে কথা বললে অ্যাটাক করতে হয়। আমি তো ১৭ সাল থেকে কথা বলে অনেকবার অ্যাটাক হয়েছি। কিন্তু আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি। তবে ভয়কে কেটে উঠে আসছি। কিন্তু কখনো ভয় পেয়ে নয়। আমি আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সাধারণ জনতা আমরা যারা পার্টি অর্থাৎ আমরা দলকে ভালোবাসতে পারি, যার পছন্দের ব্যক্তিকে ভোট দিব। কিন্তু আমরা ভিতরে রাখবো এটাকে। তবে যারা রাজনীতি করতেছেন, আপনাদের টানাহেঁচড়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে বিগত ১৭ বছর আমলে একটা মহিলা নেত্রী, স্বৈরাচার আ দেশপালাতক নেত্রী, যেটাই হোক সাবেক যে নেত্রীটা, উনার অধীনে যে আমাদের বিসিবিকে নিয়ে এত এত মানে বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনে দুর্নীতি হয়েছে। ঠিক আছে, কিন্তু তার কিন্তু মাসুলও দিচ্ছে। তো এখন এটা নিয়ে যদি আপনারা টানাটানি করতে, যদি আপনাদের যার আ পায়তারা অর্থাৎ যার চেয়ার, যার ভালোবাসা, আন্তরিকতা সবকিছু দেখতে পাচ্ছি দেশের জন্য না, স্বার্থের জন্য। তো আমি এটুকু বলে এখানেই শেষ করছি। কারণ হচ্ছে যে আমরা বিচার প্রক্রিয়াধীন প্রত্যেকটা মামলা দেখতে পাচ্ছি। কিন্তু বিচারের কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। কারণ বিচারের কার্যকারিতা এইজন্য দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত একটা বিচার রায় সুষ্ঠুভাবে কোনো প্রকারে, এই যে আইন উপদেষ্টা অনেক সুন্দর কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। বিগত আমি কিন্তু অনেক গুলা যেই রায়ের কথাগুলা একেবারে সেনা হত্যা থেকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে একেবারে আপার ড্যাম শাপলা চত্বর থেকে একেবারে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ৫ই আগস্টের ঘটনা থেকে আজ পর্যন্ত হাজার যে নেতাকর্মী হত্যা হয়েছে, সাধারণ পাবলিক হত্যা হয়েছে, আমজনতা হত্যা হয়েছে। এই যে ভারতের যে আগ্রাসিক যেই অর্থাৎ রয়ের ইসকনের এজেন্ট ছিল এবং ভারতীয় বাংলার পশ্চিম বাংলার অতিমাত্রায় প্রশাসনে লোক নিয়োগ ছিল। এই সমস্ত ব্যাপারগুলা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক প্রশাসনিক ডিপার্টমেন্টেও জানতো না। কিন্তু ডিজিএফআই, এনএসআই জানতো। গোয়েন্দা সংস্থা জানতো নাকি সেটুকু অনেক মিডিয়া, আমরা টক শো, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পারলাম। তো যাই হোক, আমি আর এটুকু নিয়ে বলব যে আপনারা রাগান্বিত হবেন না। আসলে কথা বলতে গেলে এগুলি বিএনপি, আওয়ামী লীগ, জামাত হয়ে যেতে হয়। আর আমরা গণমাধ্যম কর্মী, আমরা সাদা কালো অনেক কথা বলতে হয়। কথা বলতে গেলে এগুলা অনেক মানে কারো প্রতিহিংসার আচরণও হতে হয়, ভুক্তভোগী। এগুলো আমরা গায়ে নিই না, তারপরেও গায়ে নিতে হয় কিছু মাখনীয়। সেটি হচ্ছে যে আমরা সহ্য করতে পারি না ভুলটুকু। যেমন একটা প্রকৃত বীর মুক্তিযোদ্ধার যখন তার সামনে দেশ বিরোধী কথা বলা হলে তার মানে রক্তে জ্বলে উঠে। আর সঠিক মুক্তিযোদ্ধা যারা তাদের মাধ্যমে আরকি। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা, যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধার নামে সার্টিফিকেট ক্রয় করেছে এবং তারা কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলাদেশের জন্য কখনো ভালো চায়নি। এবং তারা যে আমি মনে করি যে বাংলাদেশে অর্থাৎ ৭১ সালের যেই রাজাকার, আলবদর যে সমস্ত বাহিনী ছিল, ওদের চেয়েও ভয়ঙ্কর বর্তমান ইসকনদের দালালেরা, যেটা ইন্ডিয়ার দাসত্ব হিসেবে আমাদেরকে বানিয়ে রাখতে চাচ্ছে। তো আমরা ইন্ডিয়ার দাসত্ব হতে চাই না, আমরা পাকিস্তানের দাসত্ব হতে চাই না। আমরা বাংলার, এই যে বাংলা মায়ের সন্তান, আমরা যেই বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানী বা অস্বীকৃতি আমরা সেটা দিতে পারবো না। হ্যাঁ, আমরা ওনাদেরকে সেলুট করি, সম্মান করি, তাদের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায়, স্বাধীন ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারছি। এটি হচ্ছে যে তাদের অবদান। আর আমরা আজকে স্বাধীনতা ভোগ করতেছি, এটাও তাদের অবদান। ভবিষ্যৎ ফিউচারে ভালো হওয়ার জন্য সকলকে
হয়তোবা দেশের ভালো কিছু নির্দেশনার জন্য যেটি আসুক, যেই আসুক, ভালো কাজ করলে ভালোটা ভালো বলতে হবে, খারাপটা খারাপ বলতে হবে। তবে আমরা আমরা রসারসি দশাদশি চাই না। এই যে হাত পাকার এখন অবস্থা, সকাল বিকাল একরকম। তার নিজের এলাকায় সে মেয়র হতে পারে নাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পিঠা খাইয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। সেই সকাল সন্ধ্যা বিকাল বেলা সে এরশাদের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। এরশাদের একটা দল, অর্থাৎ জাতীয় পার্টি কত বড় বৃহৎ দল ছিল, সেই দলটা ভাঙতে ভাঙতে একেবারে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। টুডে টুমোরো হাত পাকার এই অবস্থানটুকু তৈরি হবে। কারণ হাত পাকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাদেরকে চরমোনাই বলা হয় আর কি। চরমোনাই যে ফির নাম, আসলে নামদারি যে তারা ফির, কিসের পীর, পীর কাকে বলে আমি তো বুঝতেছি না। তো এই যে পীরগুলা, তারা এই বাংলাদেশটাকে সকাল আর বিকাল সন্ধ্যা একরকম, এক এক দিন এক এক কারসাজিতে লিপ্ত রয়েছেন। আমি তাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো, জোট বাঁধেন, একত্রিত বাঁধেন, ইমানকে শক্তিশালী করুন এবং আপনারা একসাথে থাকুন। কিন্তু আপনারা আপনারা সকাল আর সন্ধ্যা একরকম না। আপনারা এই মানে অর্থাৎ আপনাদের মধ্যে, আপনাদের নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। এটা আমি 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 ভালো করে বুঝতে পারতেছি। তো আমি চরমোনাইয়ের পীরদেরকে বলবো যে আপনাদের মতো মানুষ যে এতগুলা দলের সাথে, এতগুলা মানুষের সাথে, দেশের এতগুলা মানুষের, দেশের সাধারণ জনতা, আম জনতা, আপনারা কাদের কতটুকু ভোট, কত পার্সেন্ট পাবেন আমি জানি না। কিভাবে প্রধানমন্ত্রীর আশা করেন আপনারা? আপনার নিজের এলাকায় এসে আপনি একজন মেয়র হতে পারেন নাই। আপনি ফিটে খেয়ে ঘরের মধ্যে ঢুকতে হইছে। আর সুতরাং আপনি প্রধানমন্ত্রীর আশা করে প্রধানমন্ত্রী চেয়ার দিতে হবে, এমন একটা যে বলে যে দল থেকে পাটল করে বের হয়ে আপনারা কি নির্বাচন বানচাল করতে চান? নির্বাচন বানচাল করার আর সুযোগ নেই। আপনারা এখন আইসিইউতে আছেন। কিছুদিন পরে ইন্ডিয়ান ইল্লাই ওয়াইন্ডিয়ান ইল্লাই রাজিও হয়ে যাবেন। পুরো বাংলাদেশে আপনাদের পাঁচটা জায়গাতে পাঁচটা এমপি হতে পারবে না, আমি গ্যারান্টি দিতে পারবো। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে। আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে? আপনারা শুধু মাঠ ময়দানে কিছু আপনাদের ওই কি বলবো, অর্থাৎ আপনারা কিছু জনসম্মুখে পুরো বাংলাদেশের কিছু মানুষকে জড়ো করে আপনারা দেখিয়ে দিতে পারেন গণসমাবেশ যখন করেন তখন। এছাড়া আমরা আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। আপনাদের আপনাদের ন্যায় নীতি কোথায় সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তো আমি প্লিজ দয়া করে এই চরমোনাইয়ের এই সমস্ত বাকওয়াজবাজি, এগুলোকে আমি জামাতকে বলবো, জাতীয় পার্টিকে বলবো এবং বিএনপি যারা রয়েছে তাদের, ওটার থেকে ওই আমি মনে করি দুর্দর্শ যারা এই দেশ থেকে পালাতক হয়েছে, ওদের মধ্যেও ভালো মানুষ রয়েছে, ওরা রাজনীতি করার অধিকার রয়েছে এই সমস্ত পালতু একটা দলের চেয়ে। এখানে আমি শেষ করলাম, আর বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমার ছোট কলমের বাতিঘর থেকে লাইভে যাচ্ছে এবং এটা অফিসিয়াল ফ্যান পেজ, অফিসিয়াল পেজে যাচ্ছে এবং আজকে সম্পূর্ণ যুগান্তর পত্রিকায় এবং পাবলিশড হচ্ছে এবং এইটুকু কিন্তু লাইভে গিয়ে ব্রডকাস্টের মাধ্যমে হয়তো বা এটা কাটসিট করে এটা একটা ডকুমেন্টারিতে তৈরি হচ্ছে। তো আমি কিন্তু আমার ফেসবুক পেজে শৌচালয়ে যাব কিছু হয়তো পরে। আমি এখন আপাতত আমি এটা আমার অফিসিয়াল পেজে দিয়ে এলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভালো খারাপটুকু। এই বলে আমি এখানে শেষ করছি। শেয়ার কিংবা লাইকে কমেন্টে কোনো প্রকারে বলবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করব।